এবার বিজিবিকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে 2 দফা দাবিতে বিচারকদের 48 ঘণ্টার আলটিমেটাম না মানলে কলমবিরতি। এবং এখন দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন, বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম বিজিবিকে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে। তার আগে বিজিবির গ্লোবাল আফেয়ার্স সংবাদদাতা আনবার হাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন। বিজিবি জানায় 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে ইমেইলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার। এর আগে শেখ হাসিনার আরও 3টি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এগুলো প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এমপি এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের 3টি সাক্ষাৎকারে ইমেইল নেওয়া হয়েছিল। বর্তমান শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম থেকে নিষিদ্ধ। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সব ধরনের বিশেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে বিশেষাজ্ঞা দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিবন্ধিত রাজনৈতিক দলের আনুষ্ঠানিক তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশনার। গতকাল বৃহস্পতিবার 13 নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বের্নে চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রেস ইউ। প্রধান উপদেষ্টা বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং নির্বাচন কমিশনার পরবর্তী সময় নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছেন। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা গত 16 বছর আওয়ামী লীগের সুশাসনের সময় অনুষ্ঠেয় 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। বৈঠকে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবেলা, বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিত হতে ব্যাপক। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা চিহ্নিত করবে, যা গত বছর জুলাই আগস্টে ঐতিহাসিক অভ্যুত্থানে অংশ নেওয়া লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। মন্ত্রী চ্যাম্পের পরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ধন্যবাদ জানান এবং জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের প্রশংসা করেন। চলমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা অধিবাসীদের দ্বারা যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শোষণ রোধে নিরাপত্তা ও বৈধ অভিবাসনের গুরুত্বের উপর জোর দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তে প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন সেই অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। নির্বাচনের দিকে এগিয়ে যায়, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচন সরকার ও সদস্য সংসদ নির্বাচনে গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে মানুষের চাহিদা। আজ শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশ মানুষের এমন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই বিষয়টা বাংলাদেশের গত 15-16 বছর ধরে অনুপস্থিত। তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে এরপর জনগণের নির্বাচন প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। সাংগঠনিক বলেছেন, অর্থনৈতিক বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচন প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। নির্বাচন সরকার এলে এ সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো সমাধান হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশের আদালতগুলোতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত সহ 2 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংগঠনটি। এছাড়া দাবি পূরণ না হলে রবিবার থেকে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা। শুক্রবার 14 নভেম্বরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। বিচারকদের দ্বিতীয় দাবি হল
হলো রাজশাহীর ঘটনার বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইন বহিষ্কৃতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে আপোষ দায়িত্ব প্রদর্শনে জড়িত পুলিশের সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে রবিবার থেকে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা। রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার জেলা জজ মোহাম্মদ আব্দুল রহমানের বাসভবনে ছুরিঘাতে তার 17 বছরের ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। আহত হন স্ত্রী তাফসিনা নাহার। এ ঘটনা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গভীর শোক ও ক্ষোভ জানিয়েছেন। বিবৃতিতে বিচারকেরা বলেছেন, দেশের প্রত্যেক আদালত বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি। বিচার বিভাগের সদস্য রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা তাদের পরিবার নিরাপত্তাহীন বলে ওই বিবৃতিতে জানানো হয়। জেলা পর্যায়ে সব বিচারকের জন্য সরকারি আবাসন ও পরিবার ব্যবস্থা নেই বলে জানানো হয় বিবৃতিতে। চৌকি আদালতে বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয়, রিকশা ভ্যানে করে, এমনকি হোটেলেও যাতায়াত করতে হয়। রবিবার দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ পরবেন বলে এই বিবৃতিতে জানানো হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন নবম শ্রেণীর শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া তাদের পূর্ব পরিচিত। তার হামলায় জমজ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসফিন নাহার। এছাড়াও ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।